ইনায়ার মুখে ঘৃণা করে। কথাটা শুনে অরণ্য হাসে। এরপর এগিয়ে যায় ইনায়ার কাছে। ইনায়া একটু একটু করে পিছিয়ে যেতে থাকে। অরণ্য সামনের দিকে এগিয়ে আস্তে আস্তে একদম দেয়ালের কাছে চলে যায়। ইনায়া অনুভব করে তার পেছনের দেয়াল, সে আর কোথাও যেতে পারবে না, সেটা বুঝতে পারে। অন্যদিকে অরণ্য নিজের মুখে একটা হাসি রেখে ইনায়ার শরীরের কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, বাসর ঘরে জামাইকে আদর করতে হয় মিসেস ইনায়া, ঘৃণা না। আর আজকে যেহেতু আমাদের বাসর রাত, চলুন একটু এনজয় করি। আমার প্রিয় শত্রু অরণ্যর এত কাছে আসা ইনায়ার পছন্দ হয় না। তার জীবনে কখনো কোনো পুরুষ মানুষ তার এত কাছে আসে নাই। অরণ্য ইনায়ার খুব কাছে গিয়ে কথা বলার কারণে তার শ্বাস ইনায়ার শরীরে পড়ছে। অরণ্যর উপর বেশ রাগ হয় ইনায়ার। সে এক ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিয়ে বলে, দেখেন মিস্টার অরণ্য, আপনার সাথে আমার বিয়ে হয়েছে জোর করে। যদি আমার আগে জানা থাকতো যে আপনার সাথে আমার বিয়ে হতে চলেছে, তাহলে বিয়ে তো অনেক দূরের কথা, আপনাকে আমি খুন করে ফেলতাম। আরে এত রাগ ভালো না মিসেস ইনায়া। আর আমাকে খুন করলে আপনি বিধবা হয়ে যাবে, সেটা কি করে হতে দিই আমি। আচ্ছা এসব বাদ দিন, চলুন বাসর করি। অরণ্যর কথাটা বলে আবার ইনায়ের দিকে গিয়ে আসতে থাকে। ইনায়া আশেপাশে তাকিয়ে কোনো কিছু খুঁজতে থাকে। অরণ্য যখন ওর হাতে টাচ করতে যাবে, তখন ইনায়ের চোখ যায় পাশে থাকা টেবিলের ফলের ঝুড়িতে থাকা ছুরির দিকে। ইনায়া তাড়াতাড়ি করে ছুরিটা হাতে নিয়ে নেয়। এরপর অরণ্যর হাতে বসিয়ে দেয়। অরণ্যের হাতে ছুরির আঘাত এত ভালো করে লাগে নাই। ফল কাটার ছুরি থাকার কারণে এর মধ্যে বেশি ধার নাই। অরণ্য ব্যথায় মৃদু স্বরে বলে, আহ ইনায়া, কি করলেন আপনি এটা? ইনায়া ছুরিটা হাতে শক্ত করে ধরে অরণ্যর গলার উপর রাখে। এরপর নিজেকে ছাড়িয়ে সামনের দিকে আসে। দেয়ালের সাথে অরণ্যের পিন করে আর গলায় ছুরি ধরে বলে, শুনুন মিস্টার অরণ্য রাজ চৌধুরী, আপনাকে দেখে ইনায়া ভয় পায় না, ঠিক আছে? যদি কখনো আমাকে টাচ করার চেষ্টা করে, এই ছুরি দিয়ে আপনার খুন করব। প্রয়োজনে বিধবা হয়ে খুনের মামলায় আসামি হব, জেলে যাব, কিন্তু আপনার সাথে সংসার করব না। এই ইনায়া কারো বাপকে দেখে ভয় পায় না। ইনায়ের কথা শুনে অরণ্যর চেহারায় ভয় না, বরং ওর মুখে হাসি ফুটে ওঠে। অরণ্য গলায় থাকা ইনায়ার হাত ছড়িয়ে দেয়। এরপর বলে, ওয়াও কি তেজ আপনার মিসেস ইনায়া। অবশ্য অরণ্য রাজ চৌধুরীর বউ হয়ে যদি এটুকু তেজ না থাকে, তাহলে কি করে হয়? তবে আপনার হাতে থাকা ছুরি দিয়ে হাত কাটতে পারবে, কিন্তু গলা না। তাই শুধু শুধু কষ্ট করতে যাবেন না। অরণ্য, যদি কখনো আমাকে আপনি টাচ করার চেষ্টা করেন, তাহলে আপনাকে খুন আমি অবশ্যই করব। যদি ছুরি দিয়ে করতে না পারি, বন্দুক দিয়ে হলেও করব। ইনায়, আপনাকে টাচ করার কোনো আগ্রহ আমার বর্তমানে নাই, না ভবিষ্যতে কোনো দিন থাকবেও না। কোনো নারীর অনুমতি না নিয়ে তাকে টাচ করা কোনো পুরুষ মানুষের শিক্ষা হতে পারে না। আর আপনার সাথে আমার শত্রুতা শুধু এটাই, আপনি ওই চৌধুরী বাড়ির বিজনেস দেখাশোনা করেন। অরণ্যের কথা শুনে ইনায়া বুঝতে পারে না তার সাথে চৌধুরী পরিবারের কি শত্রুতা থাকতে পারে। ইনায়ের যারা মতে অরণ্যর সাথে চৌধুরী বাড়ির রক্তের সম্পর্ক আছে। মিলন সাহেবের ছোট ভাই মাহবুব সাহেবের ছেলে অরণ্য রাজ চৌধুরী। তবে অরণ্য বা তার পরিবার চৌধুরী বাড়ির কাউকে পছন্দ করে না, বরং তাদের ঘৃণা করে। ইনায়া বলে, আপনার সাথে চৌধুরী পরিবারের কি শত্রুতা থাকতে পারে অরণ্য? আমার মামনি আর ভালো বাবা কি ক্ষতি করেছে আপনার? ইনায়ের মুখে রুনা বেগম আর মিলন সাহেবের নাম শুনে অরণ্যের মুখে থাকা হাসি ফুটে ওঠে। অরণ্যর চেহারায় রাগ আর ঘৃণা স্পষ্ট ফুটে ওঠে। অরণ্য বলে, ওই চৌধুরী পরিবার আমাদের থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আর ওই মিলন সাহেব আর রুনা বেগম শুধুমাত্র সম্পত্তির জন্য আমার বাবাকে খুন করেছে। শুধুমাত্র ওই চৌধুরী পরিবারের লোভের কারণে আমার মাকে বিধবা হতে হয়েছে। আমার আর আমার বোনকে অনাথ পরিচয় বাঁচতে হয়েছে। ইনায়ের কথাটা শুনে একটু অবাক হয়, কারণ তার মামনি বাবা এখনো সম্পত্তির জন্য কাউকে খুন করতে পারে না। ইনায়া বলে, আমার মামনি আর ভালো বাবা কখনো এমন করতে পারে না। নিশ্চয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে অরণ্য। কোনো ভুল হচ্ছে না আমার। ইনায়া, আপনার ভালো বাবা আমার আব্বুকে খুন করেছে, আর তার জন্য তাদের শাস্তি অরণ্য চৌধুরী অবশ্যই দিবে। তবে এখন আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন।
আমার কিছু জরুরি কাজ আছে, যার জন্য বাহিরে যেতে হবে। অরণ্য ইনায়াকে কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। ইনায়া দেখে মেঝেতে রক্তের বিন্দু বিন্দু ফোঁটা পড়ে আছে। ইনায়ার করা ছুরির আঘাতের কারণে হয়তো অরণ্যের হাত কেটে গেছে, যা থেকে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতেই। ইনায়া অল্প কিছু সময় অরণ্যের বলা কথা ভাবে, কিন্তু কোনো কথার মানে সে বুঝতে পারে না। এরপর ইনায়া অরণ্যের কথা অনুসারে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। নিজের গলা থেকে ভারী ভারী গহনা খুলে ফেলে। সারাদিন অনেক টায়ার্ড থাকার কারণে বিছানায় শুয়ে ঘুমের দেশে পাড়ি দেয় ইনায়া। রাত যখন 12টা, তখন দরজা খুলে রুমে প্রবেশ করে অরণ্য। ওর হাতে ব্যান্ডেজ করা, মূলত হাতের কাটা স্থানে ব্যান্ডেজ করার জন্য বাইরে চলে গিয়েছিল অরণ্য। রুমে এসে দেখে ইনায়া বিছানায় ঘুমিয়ে আছে। অরণ্য সেই দিকে একবার তাকিয়ে দেখে, এরপর নিজের আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। ইনায়া ঘুমিয়ে থাকার কারণ নেই, অরণ্যের উপস্থিতির বিষয়ে তার কোনো ধারণা নাই। সকাল 7টা, জানালার কাজ ভেদ করে সূর্যের আলো এসে পড়ে ইনার সারা মুখে। ইনার পিটপিট করে চোখ খুলে দেখে সে অচেনা একটা রুমে শুয়ে আছে। ইনার মনে পড়ে কালকে তার বিয়ে হয়েছে, তাও আবার তার চিরশত্রু অরণ্য রাজ চৌধুরীর সাথে। ইনার রুমের আশেপাশে তাকিয়ে দেখে অরণ্য কোথাও নাই। তাহলে কি অরণ্য কালকে সারা রাত বাহিরে কাটিয়ে দিয়েছে? ইনায়া বলে, ওই অরণ্য রাজ চৌধুরী কি রাতে ফিরে আসে নাই? তাহলে কি ওনার হাতে থাকা ছুরির আঘাতেও কি ব্যান্ডেজ করে নাই? ইনায়ের মনে পড়ে অরণ্য তার শত্রু, তার কথা সে কেন ভাবতে যাবে? যদি অরণ্য সারা রাত বাড়ি না ফিরে, তাহলে তার কি? ইনায়া আর অরণ্যের চিন্তা করে না, বরং সে ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে সে এখনো বিয়ের শাড়ি পরে আছে। রাতে অতিরিক্ত টায়ার্ড থাকার কারণে শাড়ি না পরিবর্তন করেই ঘুমিয়ে পড়েছে। তবে ইনায়ার মনে পড়ে তার কোনো জামাই বাড়িতে নাই, তাহলে সে কি পরবে? অরণ্য রুমে এসে দেখে ইনায়া আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তার পরনে কালকে রাতের জামা কাপড়। অরণ্য সেটা দেখে ভ্রু কুঁচকে ইনায়াকে জিজ্ঞেস করে, ইনায়া কি পরে আছেন এটা? অরণ্যের কণ্ঠস্বর শুনে আয়নার সামনে থাকা ইনায়ের পিছনে ফিরে তাকায়। অরণ্যের পরনে কালকে রাতের পোশাক নাই, তার মানে অরণ্য কাল রাতে বাড়ি ফিরে এসেছে। ইনায়া কথার উত্তর দেয় না দেখে অরণ্য আবার জিজ্ঞেস করে, ইনায়া কি সমস্যা আপনার? কথার উত্তর কেন দিচ্ছেন না? আর কি পরে দাঁড়িয়ে আছেন আপনি? অরণ্যের কথা শুনে ইনায়া নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। তবে সে অরণ্যের কথার উত্তর না দিয়ে আশেপাশে কে যেন খুঁজতে থাকে। অরণ্য অবাক হয়ে আবার জিজ্ঞেস করে, আপনি তখন থেকে কি খুঁজে যাচ্ছেন ইনায়া? আপনার চোখ দুইটা খুঁজে যাচ্ছে অরণ্য। আপনার চোখ কোথায় হারিয়ে গেছে? কি বলছেন আপনি ইনায়া এসব? আমার চোখ আমার সাথেই আছে। অরণ্য, যদি আপনার চোখ যদি আপনার সাথে থাকে, তাহলে কেন জিজ্ঞেস করছেন কি পরে আসি? যেহেতু বিয়ে হয়েছে, তাই অবশ্যই বিয়ে শাড়ি পরেই থাকবো। ইনায়ার কথা শুনে অরণ্য রাগ হয়, তবে সে শান্ত হয়ে বলে, চোখ আমার একদম ঠিক আছে, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করেছি এখন ওই বিয়ের শাড়ি কেন পরে আছেন? বাড়িতে মেহমান এসেছে, নতুন বউকে দেখার জন্য। মেহমান এসেছে দেখে আমি কি করব? মেহমানের জন্য জোকার হয়ে নাচতে হবে আপনাকে ইনায়া? জোকার হয়ে নাচটা বরং আপনিই করেন অরণ্য, কারণ আপনার চেহারা বা কাজের সাথে জোকারের অনেক মিল রয়েছে। ইনায়া কথাটা বলেই বাহিরে বের হয়ে যেতে চায়, তখন অরণ্য ওর সামনে যায়। অরণ্যর এমন করে সামনে দাঁড়িয়ে থাকা দেখে ইনায়া বেশ বিরক্ত হয়। অরণ্য বলে, কি বলবেন আপনি আমাকে ইনায়া? আপনি কানা জানতাম, এখন কি কানেও কম শোনেন নাকি? মানে মামুনি, আমার সাথে কার বিয়ে দিয়েছে জামাই তো না, পুরো অটিস্টিকের ডিব্বা। অরণ্যর সামনে দাঁড়িয়ে থাকার কারণে ইনায়া বাহিরে যেতে পারে না। সে আবার ফিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে যায়। ইনায়ার কথা শুনে অরণ্য ভাবে, অন্য মানুষের বউ তাদের জামাইকে কিউটের ডিব্বা বাবুসোনা বলে ডাকে, আর তার বউ তাকে অটিস্টিকের ডিব্বা বলে ডাকে। অরণ্য কথাটা ভেবে নিজের কপালের উপর নিজের কষ্ট লাগে, কিন্তু এখন ঝগড়া করার সময় না। অরণ্য বলে, আপনি নিজের জামা কাপড় বাড়ি থেকে নিয়ে আসেন না ইনায়া? না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি সাইমা, মানে আমার বোনকে বলছি আপনার জন্য শাড়ি আর
হালকা জামা কাপড় নিয়ে আসতে। আর বাড়িতে মেহমান এসেছে, তারা নতুন বউ দেখতে চায়। সুন্দর করে রেডি হয়ে নিচে আসে। অরণ্য কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। এরপর নিজের বোনের রুমে যায়। অরণ্যর বোন সাইমা, ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু ওর স্বামী বিদেশে থাকে, যার জন্য সেই বাড়িতেই থাকে। অরণ্য তার বোনের রুমের দরজা দিয়ে ভিতরে ঢুকে যায় আর বলে, সাইমা, হুম্বায়া বলো, তোর ভাবি বাড়ি থেকে কোনো শাড়ি নিয়ে আসে নাই? তোর কোনো নতুন শাড়ি থাকলে ওকে পরিয়ে দেই। আরে বাড়ির মেহমান এসেছে, ওনাদের সামনে সাজিয়ে নিয়ে যা। অরণ্য সাইমাকে তার রুমে পাঠিয়ে দেয়। সাইমা অরণ্যর রুমে এসে দেখে ইনায়া নিজের রুমে চুল মুছতে থাকে। সাইমা এসে দরজায় টোকা দেয় আর বলে, রুমে আসতে পারি ভাবি? রুমের বাহিরে থেকে কোনো মহিলার ডাক শুনে ইনায়া রুমের বাহিরের দিকে তাকিয়ে দেখে একজন মহিলা সেখানে দাঁড়িয়ে আছে। ইনায়া বুঝতে পারে এটা অরণ্যর বোন সাইমা, কিন্তু ইনায়া শান্ত স্বরে বলে, জি ভিতরে আসুন। ইনায়া জবাব পেয়ে সাইমার রুমে ঢুকে আসে। এরপর ইনায়াকে দেখে বলে, বাহ, কি মিষ্টি দেখতে আমার ভাইয়ের বউকে, একদম পুরীর মতো। ধন্যবাদ আপু। ইনায়ার সাথে বেশ অনেক সময় কথা বলে সাইমা। এরপর সাজিয়ে নিয়ে আসে মেহমানদের সামনে। সকলে অনেক প্রশংসা করে। ইনায়ার রূপে বেশ অনেক সময় পরে সকল মেহমান বাড়ি থেকে বিদায় নেয়। ইনায়া নিজের রুমে চলে আসে। তখন ওর পিএ সিফাত ওকে কল দেয়। হ্যালো ইনায়া ম্যাম। সিফাত বলো। ম্যাম, আপনার নামে আদালত থেকে একটা নোটিশ এসেছে। আপনার যেহেতু বিয়ে হয়ে গেছে, তাই আমি অরণ্য স্যারের বাড়িতে সেটা পাঠিয়ে দিয়েছি। আমার নামে আদালত থেকে নোটিশ কেন? বিজনেসের বিষয় কি সিফাত? জানি না ম্যাম। সিফাতের কথা শুনে ইনায়া একটু অবাক হয়ে যায়। এরপর রুম থেকে বেরিয়ে নিচে নেমে যায়। বাড়ির দরজায় কলিং বেলের শব্দ শোনা যায়। ইনায়া খুলে দরজা খুলে দেয়। একজন লোক একটা চিঠি নিয়ে ইনায়ার হাতে ধরিয়ে দেয়। সরকারি কাগজ মনে হচ্ছে। ইনায়া কাগজটা খুলে পড়ে যা দেখে তাতে সে অবাক হয়ে যায়। ইনায়া বলে, হোয়াট? এটা কি করে সম্ভব? এই চিঠির মানেটা কি? এখন আমি কি করব? ইনায়া চিঠিটা পড়ে আর চোখকে বিশ্বাস করতে পারছে না। মানে আদালতের নোটিশ, ভুল হতে পারে না, কিন্তু এই নোটিশের মানে কি? তার কোম্পানির সকল কাজ বন্ধ করে দিয়েছে মানে? আর এখানে কোন কোম্পানির কথা বলা হয়েছে? এই নামে ইনায়ার কোনো কোম্পানি নাই। তাহলে তার নামে আদালত থেকে কেন নোটিশ এসেছে? ইনায়া নোটিশের কোনো কিছু বুঝতে পারছে না। ইনায়া নিজের ফোন রিসিভ করে কল দেয় তার ম্যানেজার আসিফকে। আসিফ ফোন ধরে বলে, জি ম্যাম বলেন। আচ্ছা আসিফ, আমাদের কি এসএস গ্রুপ নামে কোনো কোম্পানি আছে যার মালিকানার নামে আমার দেওয়া? না ম্যাম, আমাদের এমন কোনো কোম্পানি নেই। কিন্তু হঠাৎ করে এটা কেন জিজ্ঞেস করছেন ম্যাম? না, আসলে আজকে একটা নোটিশ এসেছে আদালত থেকে। আমার কোম্পানি এসএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়ার নোটিশ এসেছে। কিন্তু আমার এমন কোনো কোম্পানি নাই, আমার শুধু একটা ব্র্যান্ড আছে। তাহলে কি আদালত আমাকে মিথ্যা নোটিশ দিয়েছে? হতে পারে ভুল করে নোটিশ এসেছে। আসিফ, তুমি চেক করে দেখো আমাদের এরকম কোনো কোম্পানি আছে নাকি। আদালত থেকে মিথ্যা নোটিশ সাধারণ আসে না। তুমি চেক করে আমাকে ফোন দিয়ে জানিয়ে দিও। ওকে ম্যাম। ইনায়া ফোন রেখে হাতে থাকা চিঠি আবারও ভালো করে পড়ি, কিন্তু সে বুঝতে পারে না এই এসএস গ্রুপের মালিক সে হবে কেন? তার নামে এমন কোনো কোম্পানি নাই তাহলে। ইনায়া নিজের রুমে চলে যায়। সেখানে টেবিলে নোটিশ রেখে দেয়। হঠাৎ করে ইনায়ের ফোনে একটা কল আসে। ইনায়া তা দেখে অরুণা বেগম ফোন করেছে। ইনায়া ফোন রিসিভ করে বলে, মামুনি কেমন আছো তোমরা? ভালো। বাবার নাতাশা কেমন আছে? এখানে প্রত্যেকে ভালো আছে। আচ্ছা তোর কথা বল, অরণ্যর সাথে তোর দেখা হয়েছে? মানে ওর সাথে বিয়ে দিয়েছি বলে কি নিজের মামুনির ওপর তোর রাগ হয়েছে? আর অরণ্য কি তোর ওপর কোনো অত্যাচার করেছে? অরণ্যর নাম শুনি ইনায়ের মুখ থেকে উঠে যায়। তবে সে অরুণা বেগমকে কষ্ট দিতে চায় না। অরুণা বেগম যদি জানতে পারে ইনায়া অরণ্যকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারে নাই, তাহলে ওনার মনে অনেক কষ্ট লাগবে, যা ইনায়া চায় না। তবে অরণ্য আর ইনায়ের সম্পর্ক কখনো সাধারণ স্বামী স্ত্রীর মতো হতে পারবে না। ইনায়া বলে, মামুনি, ছোটবেলা থেকে এই ইনায়া কি কখনো তোমার সিদ্ধান্তের ওপর কথা বলেছে?
আর এই অরণ্যর সাথে যেহেতু আমার বিয়ে হয়েছে, উনি আমার স্বামী। অরণ্যের সাথে আমার যতই শত্রুতা থাকুক, ওনার সাথে আমার বিয়ে হয়েছে, সেটা তো মিথ্যে হয়ে যেতে পারে না। অরুণা বেগম ইনায়ের কথা শুনে হাসি। অরুণা বেগম জানে অরণ্য কখনো ইনায়ের সাথে খারাপ ব্যবহার করবে না। অরুণা বেগম বলে, ইনায়ে দেখবি তুই সুখী হবি রে মা, তোর মামনির দোয়া সবসময় তোর সাথে থাকবি। আমি জানি মামনি, তবে তোমাকে অনেক মিস করছি আমি। মামনি বড্ড বেশি, তোকেও আমরা অনেক মিস করছি নায়া। আর আজকে অরণ্য আমাদের নিচে দাওয়াত করেছে তোদের বউ ভাতের অনুষ্ঠানে জয়েন করার জন্য। রাতে তোর সাথে দেখা হবে আমাদের ইনায়া। চৌধুরী পরিবারের এই বাড়িতে আসার জন্য অরণ্য নিজে দাওয়াত করেছে। সেটা শুনে ইনায়া চমকে যায়। যে অরণ্য চৌধুরী পরিবারের নামও শুনতে পছন্দ করে না, সে অরণ্য তাদের বউ ভাতের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে। অরণ্যের মনে আসলে চলছেটা কি? ওকে এই বাড়িতে সবাইকে ডেকে এনে অপমান করতে চায়, কিন্তু ইনায়া কখনো সেটা হতে দিবে না। ফোনের অপর পাশ থেকে ইনায়ার কোনো রিপ্লাই না পেয়ে অরুণা বেগম বলে, কি হয়েছে ইনায়া? হঠাৎ করে এমন চুপ হয়ে গেলি কেন? না কিছু না মামুনি। আচ্ছা, অরণ্য কখনো তোমাকে ফোন করে ইনভাইট করেছে? সকালের দিকে ফোন করে বলেছি তোর আর অরণ্যের বউ ভাতের অনুষ্ঠান হবে আজকে, সেখানে যাতে আমরা সকলে উপস্থিত থাকি। ইনায়া কথাটা শুনে স্বাভাবিকভাবে হাসে। এরপর অরুণা বেগমের সাথে অল্প কিছুক্ষণ কথা বলে ইনায়া ফোন রেখে পিছনে ফিরে তাকিয়ে দেখে অরণ্য রুমে এসেছে। ইনায়া যায় অরণ্যের কাছেই আর ওর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, সমস্যা কি আপনার? কি করতে চান আপনি? চৌধুরী পরিবারের সকলেই আপনার শত্রু, তাহলে ওদের কেন বউ ভাতের অনুষ্ঠানে ইনভাইট করেছেন? আপনার মনে কি চলছে অরণ্য? অরণ্য হেসে জবাব দেয়, সবসময় এত রেগে কথা বলেন কেন আপনি? আমি আপনার শত্রু হই, তার সাথে জামাইও হই। জামাইয়ের সাথে ভালোবেসে কথা বলতে হয়, তাকে সম্মান করতে হয়। অরণ্য একদম কথা ঘুরানোর চেষ্টা করবেন না। যা জিজ্ঞেস করেছি তার উত্তর দেন। বলুন, চৌধুরী পরিবারের সবাইকে কেন ইনভাইট করেছেন আপনি? একটা কথা ভালো করে শুনে রাখুন অরণ্য, আপনার জন্য যদি আমার মামনি বা ভালো বাবার কোনো ক্ষতি বা অপমান হয়, তাহলে কিন্তু এই ইনায় আপনাকে খুন করে ফেলবে। ইনায়ের খুন করার কথা শুনে অরণ্য ভাবে, মানুষের বউরা তাদের জামাইকে একটু পরপর কিস করতে চায়, আর বউ তাকে কথায় কথায় খুন করতে চায়। আম্মু গো, কোন জল্লাদ মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিলে? নাতি নাতনির মুখ না দেখেই নিজের ছেলের মরা মুখ তোমাকে দেখতে হবে। অরণ্যের কোনো জবাব না পেয়ে ইনায়া আবার জিজ্ঞেস করে, কি সমস্যা আপনার? উত্তর দেন না কেন? আরে জল্লাদ বউ, থুকু, মিসেস ইনায়া, শান্ত হয়ে যান। শুনুন, চৌধুরী পরিবারের সাথে আমার শত্রুতা অবশ্যই আছে, কিন্তু ওনারা আপনার পরিবার। মেয়ের বউ ভাতে যদি তার পরিবারের কেউ না আসে, তাহলে বিষয়টা খারাপ দেখা যায়, যার জন্য ওনাদের আমন্ত্রণ জানাতে হয়েছে আমার। সত্যি বলছেন? তিন সত্যি বউ আমার, বিশ্বাস করেন। অরণ্যর কথা শুনে ইনায়ের বিশ্বাস হয়। কেন জানে অরণ্যর কথা এখন অবিশ্বাস করতে ইচ্ছে করছে না তার। অরণ্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে থাকে আর বলে, আজকে আমাদের বউ ভাতের অনুষ্ঠান, তাই দয়া করে রেডি থাকবেন, আর অনুষ্ঠানে কোনো ঝামেলা করবেন না, কারণ সেখানে অনেক মিডিয়া আর আপনার পরিবারের লোক থাকবে। অরণ্য, আপনার কথা কি মনে হয় আমি কি ঝামেলা করি? ইনায়ের কথা শুনে অরণ্য পিছনে ফিরে ইনায়ের দিকে তাকিয়ে বলে, না, আপনি ঝামেলা করেন না, বরং নিজের স্বামীকে খুন করে যদি সত্যি আপনাকে খুন করে ফেলতে পারতাম। খুন যদি আপনি করেন, তাহলে অরণ্য রাজ চৌধুরী খুশি মনে তা গ্রহণ করতে রাজি। এইসব সস্তার ডায়লগ অন্য মেয়েকে দিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করুন, বাট এই ইনায়াকে না। আপনি কি চান আমি অন্য মেয়ের সাথে এমন মিষ্টি মিষ্টি কথা বলি? শুনুন অরণ্য রাজ চৌধুরী, আপনি মেয়েদের সাথে মিষ্টি করে কথা বলেন, বাতিতা করে বলেন, সেটা নিয়ে ইনায়ের কোনো মাথা ব্যথা নাই। ইসলামের 4টে বিয়ে জায়েজ আছে। আপনার যদি খুব শখ থাকে, তাহলে 4টা কেন, এর বেশিও করতে পারেন। এই ইনায়া আপনাকে অনুমতি দিয়ে দিয়েছে। ইনায়ের কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। অরণ্য নিজের কপালে হাত দিয়ে একটা চুমু খায়। কপাল করে একটা বউ পেয়েছে। সে বিয়ের পরের দিন সকালে নিজের স্বামীকে 4 বিয়ে করার পারমিশন দিয়ে দেয়। বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানায়, এমন বউ যেন ঘরে ঘরে দেয়। আমি একা কেন সহ্য করব? সময় বিকাল 5টা।
অরণ্য রাজ চৌধুরী বাড়িতে আজ অনেক মেহমান এসেছে। অনেক মিডিয়া, বড় বড় শহরের ব্যবসায়ী সকলে উপস্থিত হয়েছে। ইনায়ার রুমে বসে আছে। অরণ্য পরনে একটা সাদা পাঞ্জাবি আর পায়জামা। উপস্থিত সকলের সামনে অরণ্য বেশ ভালো করে কথা বলছে। তবে এখন সকলে ইনায়াকে দেখতে চায়। মিডিয়ার লোক অরণ্য আর ইনায়াকে একসাথে দেখতে চায়। অরণ্য সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। নিজের রুমের সামনে দাঁড়িয়ে দরজায় নক করে। অরণ্য বলে, ইনায় আপনি কি রেডি হয়েছেন? আমি কি ভিতরে আসবো? আসেন। ইনায়ার জবাব পেয়ে অরণ্য ভিতরে ঢুকে যায়। সেখানে খাটের উপর নতুন বইয়ের মতো করে বসে আছে ইনায়া। পরনে তার সাদা শাড়ি, মাথায় টিকলি, শরীরে সিম্পল সাজ। এতে যেন ইনায়াকে অসম্ভব সুন্দর লাগছে। অরণ্য নিজের চোখ সরাতে পারছে না ইনায়ার থেকে। প্রায় 2 মিনিট তাকিয়ে থাকে ইনায়ার দিকে। এরপর অরণ্যের হুঁশ ফিরে আসে। সে ইনায়ার বেডের কাছে গিয়ে তার হাত বাড়িয়ে দেয়। ইনায়া অরণ্যের হাত ধরে বেড থেকে নামে। অরণ্য বলে, ইনায়া, আমাকে খুন করার জন্য আপনার আর বন্দুকের ব্যবহার করতে হবে না। এত সুন্দর করে সাজলে অরণ্য রাজ চৌধুরী কেন, যে কোনো পুরুষ খুন হয়ে যাবে। অরণ্যের কথা শুনে ইনায়ার রাগ না, বরং লজ্জা লাগছে। তবে সে কোনো কথা বলে না। অরণ্য ইনায়ার হাত ধরে নিচে নিয়ে যায়। তারা যখন সিঁড়ি দিয়ে নিচে নামে, তখন সব আলো তাদের উপর পড়ে। মিডিয়ার সকলে তাদের ছবি তুলতে বিজি থাকে। অন্যদিকে ইনায়ার বিয়ে অনুষ্ঠান। ইভানও আসে। সে আসতে চায় নাই, বাট অরুণা বেগম জোর করে নিয়ে আসে। ইভান দূরে দাঁড়িয়ে আসে। অরুণা বেগম আর মিলন সাহেব এসে ইনায়ার সাথে কথা বলে। যদিও অরণ্য বা ওর বোন কোনো কথা বলে নাই তাদের সাথে। অনুষ্ঠান শুরু হয়। সেখানে উপস্থিত অনেক কাপল ডান্স করতে থাকে। সেটা দেখে অরণ্য নিজের হাত ইনায়ের দিকে এগিয়ে দেয়। ইনায়া ভ্রু কুঁচকে অরণ্যের দিকে দেখে। অরণ্য কোনো কথা না বলেই ইনায়ের হাত ধরে তাকে সকলের মধ্যে নিয়ে আসে। ইনায়ের কোমর জড়িয়ে ধরে অরণ্য নিজের কাছে নিয়ে আসে। ইনায়া চমকে যায়। অরণ্য বলে, কি সমস্যা আপনার অরণ্য? এমন করছেন কেন? কোমর থেকে হাত সরান বলছি। আমি আপনার কোমর না জড়িয়ে ধরি তাহলে ডান্স কি করে করব? আর আমি আপনাকে টাচ করি নাই, বরং শাড়ির উপরে হাত রেখেছি। অরণ্য ইনায়াকে নিজের কাছে নিয়ে আসে। এরপর ওর হাত দিয়ে ওকে ঘোরাতে থাকে। পরে একবার ইনায়াকে পেছনে ঘুরিয়ে নিয়ে আসে। ওর কাঁধে নিজের মুখ রাখে। ইনায়ার শরীরে শিহরণ বয়ে যায়। এরপর তারা ডান্স করতে থাকে। অন্যদিকে ইভান তাকিয়ে দেখে সব দেখে যাচ্ছে। ইভানের কোনো জানি খারাপ লাগছে। ইভান বলে, যাকে নিজের জীবন থেকে ইচ্ছে করে দূরে সরিয়ে দিয়েছি, তার সাথে অন্য পুরুষকে দেখলে খারাপ কেন লাগছে আমার? ইনায়ার অরণ্যের ডান্স করার মধ্যে বাড়িতে প্রবেশ করে পুলিশের সদস্য। সকলে অবাক হয়ে যায়, তাকিয়ে থাকে সেই দিকে। ইনায়ার অরণ্য পুলিশকে দেখে নিজেদের ডান্স থামিয়ে দেয়। পুলিশ এগিয়ে আসে ইনায়ার দিকে। এরপর বলে, মিসেস ইনায়া, আপনাকে খুনের দায়ে অ্যারেস্ট করা হলো। মানে আপনার জন্য প্রায় 20 জন মানুষের মৃত্যু হয়েছে, যার শাস্তি হিসেবে আপনাকে জেলে যেতে হবে আমাদের সাথে।